যখন দেখলাম আমার 7 বৎসরের মেয়েটার সাথে ওই দেবর নামক কাপুরুষটা অনেক খারাপ করছে, তখন আর আমি সংসারটা করতে পারিনি। ভালোবাসার বিয়ে আমার, খুব ভালোবেসে বিয়ে করেছিলাম। খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানেই তাকে দেখে আমার পছন্দ হয়। আমি তখন ক্লাস 9-এ পড়ি। খালাতো বোনের সাথে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে। সেখানে খুব সুন্দর একটা পুরুষকে দেখে আমার খুব ভালো লেগে যায়। তার নীরবতা, তার লাজুকতা সব কিছু মিলিয়ে আমাকে সে মুগ্ধ করে। সে অনেক গরিব ঘরের ছেলে, নুন আনতে পান্তা ফুরায়। তার ফ্যামিলিতে কিছু নাই বললেই চলে, জমি জমাও তেমন তাদের নেই। তারা গ্রামের মধ্যে খুব অসহায় একটি পরিবার। তারপরও তাকে আমার অনেক ভালো লেগে যায়, কারণ তাকে দেখলে মনেই হয় না সে গরিব ঘরের ছেলে। রাজপুত্রের মতো তার চেহারা। কিন্তু খালার বাড়িতে থেকে তাকে আমি কিছুই বলতে পারিনি, সেও আমাকে কিছু বলেনি। যখন আমি খালার বাসার থেকে নিজের বাসায় আসি, তখন বারবার তার ছবি আমার চোখে ভেসে ওঠে, বারবার তার কথা আমার মনে পড়তে থাকে। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই তাকে প্রপোজ করব। এরপর এক পর্যায়ে আমি তাকে ভালোবাসার একটা চিঠি দেই। সেই চিঠিতে উত্তরে সেও হ্যাঁ বলে দেয়। তারও নাকি আমাকে অনেক পছন্দ হয়, কিন্তু তার গরিবত্বর কারণে সে আমাকে বলার সাহস পায়নি। এক প্রকার আমাদের রিলেশন হয়ে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। তখন আমি আমার পরিবারের সবাইকে জানাই যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, সে আসতে চায় আমাদের বাড়িতে। আমাদের পরিবার তখন অনুমতি দিল, বলল তাকে আসতে বল। সে আমাদের বাসায় আসলো। আমার বাবা তার সাথে কথা বলল, কিন্তু তার গরিব, তার আচরণ, তার কথাবার্তা শুনে আমার বাবার তাকে পছন্দ হয়নি। আমার বাবা তখন সেখানে আমাকে বিয়ে দিবে না। আমার বাবা প্রশ্ন করেছিল আমাকে, তুমি আমাকে চাও নাকি এই ছেলেকে চাও? তখন আমি কোনো কিছু না ভেবেই এক কথায় উত্তর দিয়েছিলাম, বাবা আমি এই ছেলেকেই চাই, ওর সাথে বিয়ে করেই আমি সংসার করতে চাই। আপনারা তো সারা জীবন আমার পাশে থাকবেন না, আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে আমি নিজেই পছন্দ করব। এরপর আমার বাবা অনেক কষ্ট মনে নিয়ে তার হাতে আমাকে তুলে দেয়। যখন আমি শ্বশুর বাড়িতে আসি, অনেক অভাব, অনেক অভাব তাদের। 2 বেলা মাত্র খায়। সকালে রান্না করে ভর্তা ভাত, দুপুরে খালি পেটে পানি খেয়ে থাকতে হয়। আবার সেই রাতের 9টা-10টা বাজলে কয়টা ভাত রান্না করে, তখন খেয়ে টেয়ে ঘুমাতে হয়। এত অভাবও আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম। মনের মধ্যে আমার একটাই সান্ত্বনা ছিল যে আমি আমার ভালোবাসার মানুষকে তো পাইছি, রাজপ্রাসাদ না থাক একটা রাজপুত্র তো পাইছি। আমার স্বামীর চেহারাটা অনেক সুন্দর ছিল, যেই মেয়ে একবার দেখবে সেই পাগল হয়ে যাবে। এটাই ছিল আমার বড় সান্ত্বনা। কিন্তু বিয়ের কিছুদিন না যেতেই আমার স্বামীর খারাপ চরিত্র আমার চোখে পড়ল। বিয়ের 1 মাস না ঘুরতেই তার ভাতিজি সম্পর্কে হয় এমন একটি বড় মেয়ে, বিয়ার লায়েক। সেই মেয়েটা তার কাছে পড়া দেখার নাম করে প্রতিদিন আসে। আয়শা বলে এইটা পড়া দেখবো, ওইটা পড়া দেখবো। আমার স্বামীকে সে চাচা বলেই ডাকে, কিন্তু তার এই ঢলাঢলি, তার এই মেলামেশা একদম অস্বাভাবিক ছিল। তারপরও আমি মাইন্ড করি নাই। একদিন সে রুমের ভিতরে দরজা বন্ধ করে ভাতিজির সাথে কি যেন একটা করছে। ভেতর থেকে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। তারপরে আমি রুম খুলে যখন যাই, দেখি বিছানার চাদরটা খুব এলোমেলো। এক কথায় আমি বুঝতে পারি আমার স্বামীর সাথে ওই মেয়েটার কিছু একটা হয়েছে। তখন আমি বুকের ভিতরে অনেক কষ্ট পাই, আমার মনটা ভেঙে যায় যে আমার স্বামী, যার এত সুন্দর চেহারা, যাকে দেখে ভালোবেসে এই গরিব ঘরের বউ আমি, সে আমার সাথে এই প্রতারণা করতে পারলো। তারপর যাই হোক, তার সাথে এটা নিয়ে আমার অনেক ঝগড়া হয়। সেই থেকেই শুরু হয় আমার সংসারে অশান্তি। কারণ একজন চরিত্রহীন পুরুষের ঘরে যতই ভালোবেসে আসুক না কেন, সেই মেয়ে কখনোই সুখী হতে পারে না। আর এই কথাগুলো আমি আমার বাবার বাড়িতে কখনোই বলতে পারিনি, কারণ কোন মুখে বলবো? আমার বাবা তো বলেই ছিল তুমি আমাকে চাও নাকি ওকে চাও। আমি তো নির্দ্বিধায় ওকে বেছে নিয়েছিলাম। এইভাবে আমাদের সংসার চলতে থাকে। আমার স্বামী বেকার, কোনো কাজই করতো না।
অনেক অভাব অনটনের মাঝে আমাদের একটি সন্তান পেটে আসে। যখন আমার গর্ভে আমার সন্তান, তখনও আমার স্বামী আমাকে নিয়ে ভাবে না, আমি কি খেলাম না খেলাম সেটা নিয়ে ভাবে না। অনেক কষ্ট সহ্য করতে না পেরে আমি চলে আসি আমার মায়ের কাছে। মা তো ফেলে দিতে পারিনি। আমার প্রথম সন্তান আমার মায়ের বাড়িতেই হয়। এরপর সেখানেও আমার স্বামী এসে ওঠে, কিন্তু সে কোনো কাজই করে না। এক কথায় দুই কথায় তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাকেই নিতে হলো। সে কি করে খাবে? আমি সিদ্ধান্ত নিলাম তাকে কিছু করার জন্য লোক ধরে কিছু একটা করতে হবে। এরপরে যাই হোক, সে ছোটোখাটো একটা চাকরি নিল। সে চাকরি করে খুব অল্প টাকা বেতন পায়। আমি তার সাথে ঘর ভাড়া করে খুব কষ্ট করে সংসার চালাই। তারপরও আমাদের সংসারে সুখ ছিল, যদিও আমার মনে কষ্ট ছিল। সেই কষ্ট তো আমি ভুলেই গেছি। কিন্তু এবার নতুন করে তার আবার অন্য রূপ। সে কখনো এই মেয়ের সাথে, কখনো ওই মেয়ের সাথে, এইভাবে নানান মেয়েদের সাথে কথা বলেই চলে। সে কাজে থেকে বাসায় ফিরে, কিন্তু আমার দিকে তার কোনো মন নেই। সে কেবল সারা দিন রাত মোবাইল নিয়েই পড়ে থাকে। কার সাথে যেন কথা বলে, ফোন আসলেই বাহিরে চলে যায়। যদি জিজ্ঞেস করতাম তুমি কার সাথে কথা বলো, সে বলতো অফিস থেকে ফোন আসছে, আমার বসে ফোন দিয়েছে, এই কাজে ফোন দিছে, সেই কাজে ফোন দিছে। নানান বাহানা দিয়ে সে বাহিরে যেয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে ঘরে ফিরতো। এমন করতে করতে একদিন সে সকালে ঘুম থেকে ওঠেনি, কিন্তু তার ফোনে কল আসে। ফোনটা আমি রিসিভ করি। তখন রিসিভ করার সাথে সাথেই ওপার থেকে একটা মেয়ের কণ্ঠ। মেয়েটা বলছে, কি ব্যাপার জান, তুমি এখনো ঘুমাচ্ছ? তখন আমার পৃথিবীটা মাথায় ভেঙে পড়েছিল। আমার মনে হয়েছিল আমার স্বামী কি সত্যিই আমার আছে, নাকি অন্য কারো হয়ে গেছে। এ কোন মেয়ে যে আমার স্বামীর ফোনে ফোন করে তাকে জান বলছে? যাই হোক, মেয়েটাকে প্রশ্ন করলাম, তুমি কে? সে বলল, আপনি কে? আমি বললাম, আমি তার ওয়াইফ। সে বলল, অসম্ভব, সে তো বিয়েই করেনি। এইভাবে মেয়েটার সাথে আমার দুই চারটা তর্ক বিতর্ক হয়। আমার স্বামী তখন ঘুম ভেঙে আমার গালে টাস টাস করে দুইটা চর মেরে দেয়। আমাকে বলে, তুই আমার ফোন রিসিভ কেন করেছিস আমার অনুমতি ছাড়া? এইভাবে আমার সংসারে শুরু হলো আবারও অশান্তি। এইভাবে একের পর এক অশান্তি লেগেই থাকলো। সবাই বলল যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, আমার ঘরে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে হয়তো আমার স্বামী শুধরে যাবে। আমার প্রথম সন্তান ছেলে। তখন আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বাচ্চা নিব। আমার ঘরে যদি একটা মেয়ে হয়, সেই মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার স্বামী ভালো হয়ে যাবে। তারপরে আল্লাহর কৃপায় সত্যি সত্যি আমি মেয়ে সন্তানের মা হলাম। এবার আমার মেয়ে হয়েছে, আমার দুটি সন্তান। আমার স্বামী কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোবাসে। আমার মেয়েকে পেয়ে আমার স্বামী যেন আকাশের চাঁদ পেল। তাকে আমি অনেক খুশি হতে দেখেছি। সে আমার মেয়েকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলে মেয়েকে অনেক সময় দেয়, অনেক ভালোবাসে, কিন্তু সেটা যতক্ষণ ঘরে থাকে। আর বউয়ের প্রতি তার কোনো খেয়ালই ছিল না। সেই যে আগের ভালোবাসা কোথায় যেন উধাও হয়ে গেল। এখন সব ভালোবাসা তার সন্তানকে জুড়ে। তারপরও আমার মনে একটা শান্তি ছিল যে থাক, আমাকে ভালো না বাসুক, আমার সন্তানদের কত ভালোবাসতেছে, তাই না? এভাবেই কিছুদিন যেতে লাগলো। এরপরে একটা সময় সে আবার শুরু করলো বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন রকমের কথা। ঠিকমতো বাসায় আসে না, বলে কি আমার নাইট আছে, কিন্তু নাইটের নাম করে সে কোথায় যেন যায়, সারা রাত বাসায় আসে না। এ পর্যায়ে আমি বিরক্ত হয়ে যাই। তারপরে আমি আমার একটা বোনকে নিয়ে তার অফিসে তার খোঁজ করতে যাই। তার অফিসে যেয়ে শুনি সে ঠিকমতো অফিসেই আসে না, আর নাইট সেটা সে করে না। এরপরে শুনতে পাই সেখানে একটা মেয়ের সাথে তার রিলেশন। এটা আমাকে বলেছিল তার অফিসের সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড অনেকবার দেখেছে একটা মেয়ের সাথে মেলামেশা করতে। এটা শুনে আমি চলে আসি। চলে আসার পরে তার সাথে অনেক তর্ক বিতর্ক আমার। আমি তাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছুই স্বীকার করে না। সে আমাকে উল্টো মারধর করলো, বলল আমার অফিসে তুই কোন সাহসে গেলি, আমাকে ছোট করতে কেন গেলি, আমাকে অপমান করার তোর এত ইচ্ছা। এইভাবে আমাকে অনেক পিটালো। তারপর আমি মার খেয়ে
চুপ করে রইলাম। এরপর দেখি দিনের পর দিন তার ফাইজলামি বেড়েই চলেছে। সে আমার দিকে ফিরেও তাকায় না। মাসের পর মাস এক বিছানায় শুয়ে থাকি, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায় না। এই অশান্তি আমার আর সহ্য হচ্ছিল না। আমি বিরক্ত হয়ে আবার গেলাম তার অফিসে। অফিসে যেয়ে খুঁজে বের করার চেষ্টা করলাম যে কার সাথে তার সম্পর্ক। সেই অফিসের রিসিপশনে একটা মেয়ে ছিল, সেই মেয়ের সাথেই আমার স্বামীর সম্পর্ক। তারপরে আমি যখন জানতে পারি ওই মেয়ের সাথে তার সম্পর্ক, ওই মেয়েটার কাছে গেলাম। ওই মেয়েটার কাছে যখনই যাই, মেয়েটা আমাকে দেখেই চিনতে পারলো। সে আমাকে বলল আমার হাজবেন্ডের নাম ধরে, আপনি কি ওর ভাবি লাগেন? তখন আমি অবাক হয়ে বললাম, ও তো আমার হাজবেন্ড, আমি ওর ভাবি লাগবো কেন? তখন আমি ওই মেয়েটাকে বললাম, আপনি কি ওকে চিনেন? ও বলল, হ্যাঁ, আপনি তো ওর ভাবি তাই না? আর আমার বাচ্চাকে দেখে বলল, ও তো ওর ভাতিজি তাই না? তখন আমি খুব কষ্ট পেলাম যে না, আমি তো ওর ভাবি না, আমি ওর ওয়াইফ লাগি। তখন মেয়েটা আমাকে বলল, কি বলছেন আপনি? ওর ওয়াইফ মানে? ও তো বিয়েই করে নাই। যাই হোক, তখন মেয়েটা আমাকে নিয়ে অফিসের বাহিরে আসলো। আমাকে বলল, আপনি আমার সাথে আসেন। এরপরে আমি মেয়েটার সাথে আসলাম। তখন মেয়েটা আমাকে বলল, আপনি যা তা বলছেন, আপনি কেন ওর ওয়াইফ হবেন? ওর ওয়াইফ তো হব আমি, আমাদের আর মাত্র 7 দিন পরে বিয়ে। তখন আমি মেয়েটাকে বললাম, আপু এটা তুমি কি বলছো? ওর সাথে কেন তোমার বিয়ে হবে? ও তো অলরেডি বিবাহিত। এই যে বাচ্চা দেখতেছো, এই বাচ্চা ওরই জন্মের বাচ্চা। তখন মেয়েটি কিছু ফোন রেকর্ড আমাকে শোনায়, বলে, আপু আমার জীবনটা তো শেষ, এখন তো আমার ফেরার পথ নাই। ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে, ওকে বিয়ে করা ছাড়া আমার উপায় নাই। আপনি দেখেন আপনার স্বামী আমার সাথে কি কি করেছে। তখন আমি অনেকগুলো কল রেকর্ড শুনতে পাই। সেখানে আমার হাজবেন্ড ওকে বলে, জান, আমার ভাবি, আমার ভাইয়ের বাচ্চারা সবাই তোমাকে খুব ভালোবাসবে, তোমার সাথে মিলেমিশে থাকবে, আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসব। এই ধরনের অনেক কথা শুনে আমি বুঝতে পারলাম সত্যি সত্যি মেয়েটাকেও বিয়ে করতে চায়। এরপর আমি মেয়েটাকে বললাম, আচ্ছা আপনি আমার সামনে কল দেন তো, দেখি ও কলটা রিসিভ করে কিনা। মেয়েটা সত্যি সত্যি লাউড স্পিকারে রেখে আমার স্বামীকে কল দিল, কিন্তু বুঝতে দিল না আমি যে তার পাশে। দেখলাম আমার স্বামী তাকে সত্যি জান জান করে ডাকছে আর বলছে, আর তো মাত্র 7 দিন, তারপর তো তুমি আমাকে পেয়ে যাবে, আর তোমাকে লিখে পুড়ে আমার করে নিব। যখন এই কথাগুলো আমি শুনলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে আর থাকা যাবে না, যেভাবেই হোক একটা ব্যবস্থা নিতেই হবে। এরপরে আমি বাসায় চলে এসে ওর সাথে অনেক ঝামেলা করি। এক পর্যায়ে আমরা আলাদা হয়ে যাই। যখন আলাদা হয়ে যাই, তখন বাচ্চাগুলো আমার কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে ওর বাচ্চাগুলোকে ওর গ্রামের বাড়িতে রেখে আসে। ওরা হচ্ছে 3 ভাই, কোনো বোন নাই। যাই হোক, বাড়িতে ওর বাবা মা আর ওর 2 ভাই রয়েছে। ওর আরেকটা ভাইও বিয়ে করছে, শুধু রয়েছে ছোট ভাই। ছোট ভাইটা তখন এসএসসি দিছে কলেজে আর কি। যাই হোক, এরপরে আমার বাচ্চা 2টাকে নিয়ে ও রেখে আসে। তখন আমার মেয়ের বয়স 7 বছর আর আমার ছেলের বয়স 9 বছর। এরপর থেকে আমার পথে আমি চলতে শুরু করলাম, ওর পথে ও চলতে শুরু করলো, কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। আর ওই মেয়েটাকে যে বিয়ে করতে চাইছিল, সেই মেয়েটা ওকে আর বিয়ে করেনি। মেয়েটা যখন জানতে পারলো বিবাহিত, তখন মেয়েটা নিজের জীবন নষ্ট না করে নিজে থেকেই সরে গেল। এরপর আমরা দুজনে আলাদা থাকতে থাকি, আমাদের ডিভোর্স হয়নি, ডিভোর্স ছাড়াই। আর আমার বাচ্চাদের খবর আমি আশেপাশে ফোন করে করে খবর নেই। এভাবে আমি নিজের কাজ নিজে করে খাই, আর আমার স্বামী আমার খোঁজ খবরও রাখে না। আমি অনেক দেখতে খারাপ ছিলাম, অনেক অসুন্দর ছিলাম, অনেক মোটা হয়ে গেছিলাম স্বামীর বাড়িতে থাকতে থাকতে। আর আমি যখন একা একা পথ চলতে লাগলাম, তখন আমি ভাবলাম যে আমাকে ডায়েট করে অনেক সুন্দর হতে হবে, কারণ আমার স্বামী তো পরনারীতে আসক্ত, সুন্দরী নারীতে আসক্ত, আমিও সুন্দরী হব। ডায়েট শুরু করলাম, নিজেকে স্লিম করলাম, রূপচর্চা করলাম। এক পর্যায়ে আমাকে তখন দেখতে অনেক সুন্দর লাগতো। হঠাৎ একদিন আমার স্বামীর কথা আমার খুব মনে পড়লো, আমার বাচ্চাদের জন্য খুব মন কান্না করতেছে। তখন আমি ভাবলাম, এভাবে আলাদা আর কতদিন থাকবো? আমার স্বামী তো আর বিয়ে করেনি, যা ভুল করছে করছে, এখন আমরা এগুলো শুধরে নেই। এরপর আমি আমার স্বামীর কাছে যেয়ে ক্ষমা চাইলাম।
আমাদের বাড়িতে নিয়ে আসলাম তাকে। আমাদের বাড়ি থেকে মিলমিশ হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমার স্বামী আমার শ্বশুর বাড়িতে আমাকে রেখে ও আবার ওর চাকরির জায়গায় চলে আসলো ঢাকাতে। আমি বাড়িতে থাকি আর ও ঢাকাতে থাকে। মাসে মাসে ও বাড়িতে যায়। তো একদিন আমি আর আমার মেয়ে রাতে বিছানায় শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম না কেউ, মা মেয়ে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম। তো যখন দেখলাম মেয়েটা দিনে দিনে বড় হয়ে উঠছে, তখন আমার মনে হলো মেয়েকে একটু বোঝানো দরকার। তখন আমি মেয়েকে বোঝানোর ছলে মেয়েকে বললাম, আম্মু শুনো, তোমার শরীরে যদি কেউ হাত দেয় তুমি হাত দিতে দিবা না। মেয়ের গোপন জায়গাগুলো কথা উল্লেখ করে করে বলছিলাম, আমার মেয়েকে বুঝাচ্ছিলাম যে আম্মু, এখানে কেউ হাত দিতে চাইলে কিংবা তোমাকে কেউ স্পর্শ করতে চাইলে তুমি কাউকে করতে দিবা না, সরাসরি আমার কাছে চলে আসবা, আমাকে বলবা। তখন আমার মেয়ে আমাকে প্রশ্ন করলো, কেন আম্মু? তখন আমি বললাম, এখানে যদি কেউ স্পর্শ করে বাচ্চা বয়সে তাহলে অনেক রোগ হয়, অনেক বড় একটা অসুখ হয়, তারপরে বাচ্চাটা মারা যায়। তখন আমার মেয়ের চোখগুলো অনেক বড় বড় হয়ে গেল, ও কেমন যেন একটা ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে যাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলতেছে, আম্মু তাহলে আমার কি হবে, আমি কি মরে যাব? এই কথা বলে আমার মেয়ে কান্না করে দিল। তখন আমি বললাম, আশ্চর্য, তুমি মরে যাবা কেন? তখন আমার মেয়ে কান্না করতে করতে আমাকে বলে, আম্মু আমার শরীরে তো স্পর্শ করছে। আমার আমার মেয়ে বলতেছিল যে আমার গোপন জায়গাতে তো স্পর্শ করছে, তাহলে কি আমি মরে যাব আম্মু? তখন আমার মেয়ের কথা শুনে আমার সারা পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছিল। তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তখন আমি আমার মেয়েকে জড়িয়ে ধরলাম, বললাম, আম্মু কি বললো সেগুলো, তোর সাথে কি হয়েছে? তখন আমার আম্মু বলল ওর চাচ্চুর কথা, ওর ছোট চাচ্চু, আপন চাচ্চু। তখন আমার মেয়ে বলল, আম্মু তুমি যখন আলাদা ছিলা, আমাদের কাছে ছিলা না, আমাদেরকে এখানে রেখে গেছিলা, তখন ছোট চাচ্চু বারবার আমাকে রুমে নিয়ে যেত, আমার এই জায়গায় ওই জায়গায় হাত দিত, তো আমার সাথে অনেক খারাপ করছে, পুরোটা খুলে বললো আর কি। তখন আমি বললাম যে কি বলিস আম্মু? তখন আমার মেয়ে আমাকে বলে, হ্যাঁ আম্মু আমার সাথে এগুলো হয়েছে, এখন কি আমি মরে যাব? তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, তোর সাথে যখন এগুলো হয়েছে তখন তুই ব্যথা পাসনি? তখন আমার মেয়ে বলল, আম্মু আমি প্রথম অবস্থায় অনেক ব্যথা পাইছি, অনেক কান্না করছি, কিন্তু আমার চাচ্চু আমাকে ছাড়ে নাই, আমাকে বলছে এই কথা কাউরে বলবি না, যদি বলস তাহলে তোরে মেরে ফেলবো। এরকম ভাবে আমার মেয়েকে শাসাইছে। তারপরে দিনের পর দিন আমার মেয়ের সাথে এই কাজটা করছে। তখন আমি যে ঘুমাবো না আমি কি করব, অনেক রাত, আমার মাথাটা পাগল হয়ে গেছিল। ওই মুহূর্তে আমি আমার স্বামীকে ফোন দিই। আমার স্বামীকে ফোন দিয়ে আমি উচ্চ স্বরে বলি যে তোর ভাই এরকম ওরকম করছে। তখন আমার স্বামী বিষয়টা অস্বীকার করে, সে বিশ্বাসই করতে চায় না। সে আমাকে বলে, তুই আবার আমার সংসার না করার জন্য নাটক সাজাইতেছিস। তখন আমার কলিজাটা ফেটে চিৎকার আসলো, আমি কি করব? আর আমি ওই দেবরের তাকে সামনে থেকে দেখে আমি কি করব? তখন আমি কাউকে কিছু না বলে আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে আমি রাতের আধারে চলে আসি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পরে আমি আমার মেয়েকে ডাক্তার দেখাই। ডাক্তারেও বলে ফিজিক্যাল রিপোর্টে যে হ্যাঁ ওর সাথে এটা হয়েছে। তখন আমার মাথার ঠিক নেই যে আমি কি করব। তখন আমার স্বামীকে আমি সেই রিপোর্টের কথাও বললাম। সে বলল, এইসব রিপোর্ট টাকা দিয়েও বানানো যায়, আমার ভাই সম্পর্কে তুই আজে বাজে কথা বলছিস, এগুলো সত্যি না, তুই আমার সংসারটা করতে চাস না, এই জন্য তুই নাটক সাজাইছস। সে বিশ্বাস করে নাই, সেই জন্য আমি খুব কষ্টে তাকে ডিভোর্স দেই। আমি কি করব বুঝতে পারতেছিলাম না, আমি খুব অসহায়। ততদিনে আমার বাবাও মারা গিয়েছিল, আমার বাবাও নেই বেঁচে। আমি কি করব? আমি যখন বিয়ে করছি আমার একটা ছেলে হয়েছে, তারপরেই আমার বাবা মারা গেছিল। তো আমার বাবা নাই, আমার মাথার উপরে তেমন কোনো গার্জিয়ান নাই যে আমার পাশে থেকে কিছু করবে। আমি লড়তেও সাহস পাইনি। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। ডিভোর্স দেওয়ার পরে আমি আবার একা পথ চলতে শুরু করি আমার মেয়েকে নিয়ে। কিন্তু এক পর্যায়ে আমি আমার মেয়েকে আমাদের বাড়িতে রেখে আমি গেছিলাম অফিসে। আমি আইসা দেখি আমার মেয়েকে পালাইয়া নিয়ে গেছে ওর বাবা, আবারও সেখানে রাখছে।
আজ আমি মেয়েহারা, স্বামীহারা, আমি ডিভোর্সি। আমার সংসারের দরকার নাই। আমি শুধু এখন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমার মেয়েটারে ভালো রাখে, ওর সাথে যেন এরকম ঘটনাগুলো আর না ঘটে। আমি মা হয়ে কিছু করতে পারতেছি না। এটাই হচ্ছে আমার জীবন, এটা হচ্ছে আমার একটা বোনের কাহিনী। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে আমার পাশে থাকবেন। প্রতিদিন নিয়ে আসবো এরকম নতুন নতুন কাহিনী। ধন্যবাদ।